কাল তোমাদেরকে ঠিক যেমনটা বলেছিলাম সেই হিসাব মতো কিন্তু 1 তারিখ থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তো হ্যালো ফ্যামিলি, জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করছি। আশা করছি অনেক দিন বাদে ব্লগ ভিডিওগুলো দেখতে তোমাদের অনেকটাই ভালো লাগছে। ভিউজ অনেকটাই কমে গেছে, যেহেতু রেগুলারিটি মেনটেন না করলে এমনি ভিউজ কমে যায়। সেটার মধ্যে আমি অনেকটা দিন মানে না কোনো পোস্ট না কোনো শর্টস এসব কোনো কিছুই পোস্ট করিনি। আমাকে সবাই বলতো যে তুমি মানে যারা আশেপাশ থেকে দেখতো, মানে যারা আমার সাথে এমনি কথা বলতো আর কি, তো তারা বলতো যে তুমি কন্টিনিউ করো, এই জিনিসটা কন্টিনিউ করো, তুমি 2 মিনিট 3 মিনিট এরকম করে ভিডিও দাও, তবু রেগুলারিটিটা মেনটেন করো। কিন্তু সত্যি কথা বলতে এই 3 মাস প্রেগনেন্সি জার্নিটা আমি কীভাবে কাটিয়েছি সত্যি বলতে জানি না সবার এরকম সমস্যা হয় কি না, কিন্তু আমি পিয়ালিদির আর আমার ব্যাপারটা একদম পুরোটাই সেম দেখছি। পিয়ালিদি যেমন বলেছিল যে একদম ফোন দেখতে ইচ্ছে করতো না, তো আমার প্রথমত যখন আমি টেস্টের পরে জানতে পারি, মানে কিট টেস্টের পরে যখন জানতে পারলাম, তারপর থেকে যেন মানে ফোনটাই দেখতে ইচ্ছে করতো না সারাদিন। মানে 2 দিন 3 দিন এরকম ফোনে চার্জ থেকে যেত, ফোনের চার্জ ফোনের ডাটা কোনো কিছু ইউজ হতো না। এরকমভাবে অনেকগুলো দিন চলেছে। তারপর থেকে মানে খেতে তো একদমই পারতাম না। মানে কি বলবো, মানুষ খেলে না হয় একটুখানি এদিক ওদিক যাওয়া আসা হাঁটা চলা এসব করবে, কিন্তু একটা মানুষ একদমই যদি না খেতে পারে। আমি 3 মাস পার করেছি পুরোটা ফলের উপর নির্ভর করে। যেখানে আমি ফল ছুঁয়েও দেখতাম না, সেখানে মানে ফল না খেলে তো কিছু করার নেই, কারণ ভাত আমার একদমই পছন্দের না। আর মানে মুড়িটা সেরকম খেতে বলতে ওই ইচ্ছে হলো অনেক কিছু দিয়ে একটুখানি চানাচুর অনেক কিছু দিয়ে বানিয়ে, তার মধ্যে আবার রসুন পেঁয়াজ এসব একদমই সহ্য হতো না। কি বলবো, তোমরা এখন আমার ব্লগগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবে। যেখানে চিকেন আমার সবচেয়ে ফেভারিট, মানে মাংসের মধ্যে, সেখানে চিকেন আমি একদমই খেতে পারি না। সেদিন আমাদের বাড়িতে পুজো ছিল, তো পুজোর পরে যেমন খাওয়া দাওয়া হয় বাড়িতে লোকজন আসলে সেটাই হয়েছিল। আমার সব থেকে ফেভারিট তো জানি হাঁস, কিন্তু বাবার বাড়ি না হলে তো সেখানে খাওয়া যায় না। তো সেটাও আমি ঠিকঠাক মতো ভাতের সাথে খেতে পারিনি, ভাতের সাথে খেতে প্রচণ্ড পরিমাণে গন্ধ লাগছিল। পরে আমি খাওয়া দাওয়া শেষে একটুখানি বাটি করে খেয়েছিলাম আর কি। তো সত্যি বলতে খাওয়া দাওয়ার অনেক এদিক ওদিক হয়ে গেছিলো। যদিও 4 মাসের পর আমি খেতে পারছি, তবুও অনেক কিন্তু এটার মধ্যেও অনেক কিছু রয়েছে। তো সত্যি বলতে এই 3 মাসটা ভীষণ কষ্টের মধ্যে কেটেছে। কারণ একটা মানুষ যে খেতেই পারে না, সে উঠবে কী করে? মানে এরকম না যে একদম শয্যাশায়ী হয়েছিলাম, কিন্তু একটু হাঁটাচলা করলেই মাথা ঘুরে যেত, আর তার সাথে তো সারাদিন বমি লেগেই ছিল। তো সেই জন্যে আমি ঠিকঠাক মতো বাইরেও বেরোতাম না, ঘরেই থাকতাম বেশিরভাগ। আর যেহেতু বাড়িতে একা, হঠাৎ কোথাও মাথা ঘুরে পড়ে গেলে তো সর্বনাশ। আর তার থেকে বড় কথা, প্রেশারটা অনেকটা লো হয়েছিল, কখন কী হয়ে যায় সেই জন্য আমি বেশিরভাগ টাইমটা ঘরেই থাকতাম। কিন্তু সত্যি বলতে এই জিনিসটা যার সাথে হয় সেই একমাত্র বুঝতে পারে। আর তার সাথে আমার বড়মশাইকে বলবো, এই 3 মাস ও আমার জন্য ভীষণ কষ্ট করেছে। কারণ যেহেতু বাড়িতে একা, তো বাবাকে দিয়ে ও কাজ করাতে চায় না। আমিও, তোমরা তো জানোই যে আগে আমি কোনো দিনই সেরকম কাউকে সেরকম কোনো কাজ করতে বলতাম না। যদি নিজের ইচ্ছায় করলো তো করলো, নাহলে আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই না। তোমরা সকলেই জানো যারা আমার রেগুলার আগে ব্লগ দেখতে। তো সেখান থেকে ধরো ও সারাদিন ডিউটি করে এসে রাতে আবার রান্না, আবার সকালবেলা রান্না করে নিয়ে যাওয়া। কারণ ভাতটা যে ফুটতো সেই গন্ধ, তারপরে তরকারিতে ফোড়ন, এসব আমার একদমই সহ্য হতো না। ভাত তো মুখেই তুলতে পারতাম না। আর বাবার বাড়ি গেলে যেহেতু রান্না বান্না এসব আমি দূরে থাকতাম, মানে রান্নার সময় একটুখানি বাইরে এসব দিয়ে থাকতাম, রান্নার ধারে পাশে থাকতাম না, সেই জন্য একটুখানি খেতে পারতাম আর কি সেখানটাতে। আর বাড়িতে যেহেতু মানে বাড়িতেই থাকা হয়, অন্য কোথাও যাওয়া হয় না। আর সকালবেলা কী যে পাঁচফোড়ন আর ভাতের যে ফোটে সেটার যে কী গন্ধ, তো সেটা প্রেগনেন্সির সময়টাতে ভালো করে টের পাচ্ছিলাম। মানে আমি ঘরে শুয়ে শুয়ে বলে দেবো যে কখন কী রান্না হচ্ছে, এখন কী ফোড়ন দিয়েছে, ভাতের মানে ভাত কখন উতলে গ্যাস থেকে পড়ছে। এইরকম একটা সিচুয়েশন এই 3 মাস আমি ফেস করেছি ভীষণভাবে। তার সাথে শরীর প্রচণ্ড মানে ছিল, তার মধ্যে হসপিটাল, এইসব ইঞ্জেকশন টেস্ট এসব তো লেগেই ছিল। তো
কিছু মানুষ বলতে ভুল, কেউই সেরকমভাবে জিনিসটাকে বুঝতে পারেনি। আর সত্যি বলতে শ্বশুরমশাইয়ের তো বয়স হয়েছে, তো বাইরের লোক যা বোঝায় তাই বুঝে যায়। তো আমিও বুঝতে পারতাম যে মাঝে মাঝে আমার উপরে একটুখানি রাগ করতেন তিনি। কারণ সবাই জানে যে মানে গ্রামের দিকে একটা চল রয়েছে যে তুমি যত কাজ করবে, যত তুমি ইয়ে করবে, তত তোমার মানে বেবি হতে কোনো সমস্যা হবে না। তারপরে অনেকটা স্ট্রং থাকবে, এরকম কিছু একটা। কিন্তু আমি যারা এরকম মানসিকতা বা চিন্তাধারা নিয়ে থাকে তাদেরকে বলতে চাই যে যে 3 মাসটা আমি ফেস করেছি, সেই 3 মাসটা তোমরাও ফেস করেছো হয়তো অনেকেই। কিন্তু সবার কিন্তু ধরন আলাদা, কারো মর্নিং সিকনেস থাকে না, কেউ দিব্যি খেতে পারে। আমার কোনটা ছিল না, আমি না খেতে পারতাম, মর্নিং সিকনেস পুরো সারা দিন, মর্নিং সিকনেস কি পুরোটা দিন একইভাবে কাটতো। ঠিকঠাক মতো মানে আমি কোনো রকম স্নান করে দাঁড়িয়ে যে হাত পা ভালো করে মুছবো সেইটাও আমার পক্ষে সম্ভব ছিল না। ওই স্নানের টাইমটুকু যে ওখানে দাঁড়িয়ে থাকতাম মানে স্নানের সময়, সেই টাইমটুকু এসে ঘরে আমাকে বসে বসে হাত পা মুছতে হতো। এতটাই দুর্বল ছিলাম, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাতো। আর ওই যে বললাম একা বাড়ি, আমি যদি মাথা ঘুরে পড়েও থাকি, বাবা যদি বাড়িতে না থাকে, বাড়িতে থাকলেও এনি চান্স আমি যদি ঘরের মধ্যে আমার কিছু হয়ে যায়, বাবা তো আমার ঘরে সেরকম সচরাচর আসেই না, কোনো দরকার না পড়লে আমি যদি ঘরে থাকি সারাদিন আমাকে ডাকবে না। তো এইসবের মধ্যে 3 মাস যে কি কষ্ট করে পার করেছি সেটা একমাত্র আমি জানি। বাবার বাড়িতে গিয়ে তোমরা অনেকেই বলতে পারো যে তাহলে বাবার বাড়িতে গিয়ে থাকলেই হয়, বাবার বাড়িতে অনেক লোকজন। আসলে সেখান থেকে আমার ডাক্তার দেখানো অনেকটা দূরত্বের হয়ে যাবে। যদিও আমি এই 3 মাসে অনেকবার কি কাজে দরকারে ভাইফোঁটা এসবের জন্য যেতে হয়েছে। তার মধ্যে বাড়িতে পুজো ছিল, এসব তো লেগেই রয়েছে। আর এইসবে নিজের বাড়ির পুজো, নিজের বাড়ির মানে ভাইফোঁটা এসব অ্যাটেন্ড না করলে তো ব্যাপারটা ঠিক দেখায় না। তো সেই জন্য কিন্তু আমাকে যাতায়াতটা করতে হয়েছিল। তো এখন কালকে তো তোমাদেরকে বলেছি যে আমার এখন প্রেগনেন্সির 4 মান্থ চলছে। তো আমি কিন্তু এখন অনেকটাই সুস্থ, মানে শারীরিকভাবে মর্নিং সিকনেস অনেকটাই কমে গেছে। সারাদিন গিয়ে সন্ধ্যাবেলার টাইমটা একটুখানি খারাপ লাগে, তবে সেটা খুব একটা না। এখন দিব্যি খাওয়া দাওয়া করতে পারি। মানে এখনো চিকেনটা ট্রাই করিনি, অনেক দিন হয়ে গেল বাড়িতে সেরকম। আগে তো তোমরা দেখতেই ব্লগের মধ্যে কি পরিমাণে চিকেন মাছ এসব আমাদের খাওয়া হতো। আমি তো এখন মানে সেদ্ধ ডিমটা ভাজা করে খেতে পারি। কিছুদিন আগে সেদ্ধ ডিমটাও ভাজা করে খেতে পারতাম না। সকালে সেরকম কিছুই খেতাম না, একটুখানি মুড়ি খেতাম। আর দুপুরবেলায় কি খেতাম জানো? দুপুরবেলা ওই যে সেন্টার থেকে খিচুড়ি দেয় যে, সেই খিচুড়ি নিয়ে এসে দিত, সেই খিচুড়িটা খেয়ে থাকতাম। এই 3 মাস আমার ঠিক এইভাবেই কেটেছে, বিকেলবেলার দিকে একটুখানি ফল, আবার সন্ধ্যার দিকে ফল, আবার রাত্রেবেলা মুড়ি খেয়ে এইসবই মানে খেয়ে থাকতাম। কারণ শরীর অসুস্থ হলে মানে না খেয়ে যখন অন্যভাবে যখন শরীরটা খারাপ হয় না, তখন না খেয়ে থাকার ব্যাপারটা আলাদা। কিন্তু এখন যেহেতু খালি পেটে থাকা যাবে না, সেই জন্য আমি সবসময় চেষ্টা করতাম যে যেটা খেতে ইচ্ছে করছে সেটাই খেতে আর কি। কিন্তু সত্যি বলতে আমার কোনো কিছুই খেতে ভালো লাগতো না। এমনি ফলের মধ্যে শুধু মৌসুমী আর কলা এই দুটোই খাওয়া হতো, যেহেতু তখন ভিটামিন সি আর হলো ফলিক অ্যাসিডের মানে ক্যালসিয়াম আর ফলিক অ্যাসিডের যে সেটা প্রয়োজন ছিল 3 মাস। তো সেটার জন্য এই ফল দুটো খাওয়া হতো বেশি, সাথে দুধ নেওয়া হতো। তো সেইভাবেই 4 মাস কেটেছে আর কি। তো মানে 3টা মাস কেটেছে, 4 মাসে পড়ার পর মানে 3 মাস পেরিয়ে 1 সপ্তাহ এরকম, আমি 1 সপ্তাহ মতো হচ্ছে মর্নিং সিকনেস এগুলো আমার কমে এসেছে।
এখন আমি আগের তুলনায় অনেকটাই খেতে পারি। তো মানে আগের তুলনায় বলতে আমি এই ৩ মাস যেভাবে কাটিয়েছি তার তুলনায় কিন্তু খেতে পারি। আর সত্যি কথা বলতে নিরামিষ এখন আমার খুব পছন্দের। তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যে মটরের ডাল সাথে বাঁধাকপির ঘন্ট খাবো। তো কিছুতেই হচ্ছিল না। মানে বাঁধাকপির ঘন্ট হলে সাথে অন্য কিছু তরকারি হয়ে যেত, অন্য ডাল হয়ে যেত, কিন্তু মটরের ডালটা খাওয়াই হচ্ছিল না। তো কালকে বাবা বলল যে মটরের ডাল করতে, সেই জন্য কিন্তু মটরের ডালটা করেছি। তো রীতিমতো যেটা তোমাদের সাথে শেয়ার করলাম যে এই প্রেগনেন্সির 3টা মাস আমি কিভাবে কাটিয়েছি। সত্যি বলতে আমার বড়মশাই যদি আমাকে সাপোর্ট না করতো এই 3 মাস, মানে ও একমাত্র আমাকে বলতো যে তুমি ঠিকঠাক থাকো, আমি তোমার সব কাজ করে দিচ্ছি, কিন্তু তুমি একটুখানি হাঁটা চলাটা করো। তো আমি সবই বুঝতাম, এটাও বুঝতাম যে ও আমার ভালোর জন্যই বলছে, কিন্তু সত্যি বলতে শরীরটা একদমই দিত না। তো 3 মাসে অনেকের অনেক কথা শুনেছি। সত্যি বলতে সবাইকে অনেকটা পরিমাণে আপন ভাবতাম, জানো তো, যে কেউ মানে সবাই চেঞ্জ হয়ে গেলেও এই মানুষ কয়েকটা হয়তো কোনো দিন পাল্টাবে না, এই মানুষগুলো হয়তো আমার আমার দিক থেকে কথা বলবে। কিন্তু সত্যি বলতে এই 3 মাসে তারাও আমাকে ভীষণভাবে কথা শুনিয়েছে। তো আমি এখন আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো আমি এখন অনেকটাই স্ট্রং বলতে পারো। মানে অনেকটা সেই দিনগুলো কাটিয়ে এসেছি, তো অনেকটা কষ্টের পর। তো এখন আমি সব কাজই করতে পারি, কিন্তু ব্যাপার হলো টানা কাজ করা যায় না, একটুখানি রেস্ট নিয়ে নিয়ে কাজগুলো করতে হয়। তো আজকে কিন্তু কাজের সম্পর্কে তোমাদেরকে কিছুই বলা হলো না, সব কাজই তো তোমরা দেখলে, সব কিছু ঠিকঠাকভাবে কাজগুলো করে নিলাম, সাথে পুজো এসব সবই করছি এখন আমি। আর এদিকে দেখো সন্ধ্যা হলে আমি এদিকে দুধ জাল দিয়ে নিচ্ছিলাম, সেটা দুধ জাল দিয়ে আমার জন্য একটুখানি নামিয়ে রেখে এদিকে আর একটুখানি এটার মধ্যে দুধ ছিল, সেটার মধ্যে একটু পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে দেখো এদিকে আদা, চিনি আর তার সাথে হলো চা পাতা দিয়ে বড়মশাইয়ের জন্য চাটা ফুটিয়ে নিচ্ছি। আসলে অনেকটা পরিমাণে দুধ নেওয়া হয়, তো মানে অনেকটা পরিমাণে বলতে ওই 250 গ্রাম মতো এরকম নেওয়া হয়, যেটা আমার পক্ষে খাওয়া মানে একার পক্ষে খাওয়া সম্ভব না, কারণ আমি দুধ একদমই পছন্দ করি না, অনেক কষ্টে দুধটা খেতে হয় আমাকে। তো সেই জন্যে 1 কাপ যদি বড়মশাইকে গুছিয়ে দেওয়া যায় সেটারই চেষ্টা আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতো টাটা।